যে এটা আসলে কোনো প্রোপাগান্ডা মুভি কিনা। ধুরন্ধর আসলে আ বর্তমান যে ভারত সরকার এবং তার যে ক্ষমতাসীন রাজনৈতিক দল, এই বিজেপির এবং আ আ প্রধানমন্ত্রী যিনি আছেন নরেন্দ্র মোদি, তাদের এক ধরনের এজেন্ডাগুলোকেই হচ্ছে প্রতিফলন আ দেখা গেছে হচ্ছে ধুরন্ধরের মধ্যে। সন্ত্রাসবাদীরা একটা রাজনৈতিক শক্তিকে নির্বাচিত করার পেছনে খরচ করেছে। এখন এটা যদি আপনি ফিকশন হিসেবেও চালান, দিন শেষে এইটার ইমপ্যাক্ট ভোটের মাঠে অবশ্যই পড়বে। এখানে আসলে ফ্যাক্টস আর ফিকশন আসলে মানে পুরো ঘুঁটে দেওয়া হইতেছে। সেটা এমনভাবে ঘুঁটে দেওয়া হইতেছে যে আপনার ফ্যাক্টসটা যখন দেখতেছেন তখন আপনার আবার মনে হচ্ছে, আচ্ছা বাকিটুক কি ফিকশন নাকি এটাও সত্যি নিশ্চয়ই। আমি কোনো ক্যারেক্টারের একটা বাদে অন্য কোনো রিলিজিয়ন দেখতেছি না। আমি একটা রিলিজিয়ন দেখতেছি। সেই একটা রিলিজিয়নকেই সামনে আনা হইতেছে এবং বারবার মানে একটা সম্প্রদায়ের পরিচয় দেওয়া হইতেছে। যে মানে সন্ত্রাসী আমি কোনো এর বাইরে দেখতেছি না। যে জিনিসটা আসলে পশ্চিমা ব্লক অনেক আগের থেকে করতেছে, সেই জিনিসটা এখন আমার মনে হচ্ছে যেটা যে এটা বলিউড আস্তে, আস্তে এটার দিকে হাঁটতেছে আরকি এখন। মানে সমালোচকদের জবাব দিতে গিয়ে যেমন ধরেন অনুপম খেরও সরাসরি বলতেছেন উনি বিজেপি রাজনীতির সাথে আগে থেকেই সংশ্লিষ্ট এবং তিনি প্রকাশ্যেই বলতেছেন যে এইটাকে যারা বলবেন যে এটা আসলে প্রোপাগান্ডা সিনেমা ধুরন্ধর, তারা আসলে দেশপ্রেমিক না। হিসাবটা চলতেছে আসলে এই লাইনে যে কে দেশপ্রেমিক না সেটার অ্যাসিড টেস্ট হচ্ছে ধুরন্ধর সিনেমা দেখে ভালো বলতে হবে। ধুরন্ধর নিশ্চয়ই অনেক পুরস্কার-টুরস্কার পাবে। না পাওয়ার কোনো কারণ নাই। কারণ পুরো জিনিসটা প্যাকেজটাই বানানো হইছে ওই মডেলে। ধুরন্ধর একটা সিনেমার নাম, যে সিনেমার সাথে আসলে কতটা সিনেমা এটা নিয়ে নানান ধরনের তোলপাড় হচ্ছে, নানা ধরনের আলাপ হচ্ছে। আমরা এই সিনেমা নিয়ে, হতে পারে এর সাথে জুড়ে যাওয়া রাজনীতি নিয়ে, এটা নিয়ে আলাপ করব। আমাদের সঙ্গে আছেন অর্ণব সান্যাল। অর্ণব সান্যাল, আপনাকে স্বাগত। ধন্যবাদ। ধুরন্ধর কেন? কি এটা? ধুরন্ধর আ আপনি যেটা বললেন যে হ্যাঁ, একটা বলিউডি সিনেমা। এটা হচ্ছে হুম, সবচেয়ে বড় বিষয়। এখন সিনেমাটা মুক্তি পাওয়ার পর ১ম পর্বটা মুক্তি পেয়েছিল ডিসেম্বরের ৫ তারিখে এবং ২০২৫ সালের পর। ২০২৫ সালের এবং হুম, গত ডিসেম্বরের ৫ তারিখে যখন মুক্তি পেল, মুক্তির আগে যে খুব বেশি এটা নিয়ে তোলপাড় হয়েছে বা এটা নিয়ে কথাবার্তা হয়েছে বিষয়টা আসলে সেরকম না। খুব মোটামুটি কিছুটা চুপিসারেই আসলে পুরো সিনেমাটা মুক্তি পেয়ে যায়। ২-১ টি গান মুক্তি পায় এবং গানগুলো বেশ আ উম আ প্রশংসা পায়। সাধারণ মানুষের কাছে জনপ্রিয় হয় এবং এরপর যেটা হলো সেটা হচ্ছে যে প্রায় ১,০০০ কোটি রুপির কাছাকাছি ব্যবসা করেছে হুম। সারা পৃথিবীতে। তো হিন্দি সিনেমার জন্যে এই ঘটনাটা একটু অভিনব। কারণটা হচ্ছে যে সাধারণত বলা হয় যে বলিউডে আসলে আ ৩ খানের বাইরে খুব বেশি আ বড় আয়ের সিনেমা আসলে পাওয়া যায় যায় কম। না। হুম, এখন যারাই সেটা করতে পারেন, হুম, স্বাভাবিকভাবেই সেটা আলোচনায় চলে আসে বেশি। তার হুম, উপরে আবার বলিউড এখন বেশ আ ধরা খাচ্ছে হচ্ছে দক্ষিণী সিনেমার কাছে। হুম, সেটা আপনি তামিল বলেন, তেলেগু বলেন বা হচ্ছে আ মালায়ালাম বলেন। তো তাদের কাছে যেহেতু আটকে যাচ্ছে বারবার এবং একটা অভিযোগ উঠছে যে বলিউড আসলে তার ফর্মুলার বাইরে আসলে খুব একটা বেরোতে পারছে না। সেই জায়গায় আসলে ধুরন্ধর আ একটা মানে সমীকরণ পাল্টে দিয়েছে বলা চলে। এবং এর পরের যে ইস্যুটা হলো সেটা হচ্ছে যে এটার সিক্যুয়েল বা আ স প 2nd পার্ট যেটাকে একই সাথে এখন বলা হচ্ছে যে এটাই আসলে শেষ পর্ব। এটা দিয়েই শেষ হবে ধুরন্ধরের গল্প। তো সেটা মুক্তি পেয়ে গেছে আসলে ১৯ মার্চ। এই তো ১৯ মার্চে। এই ১৯ হুম, মার্চ। হুম, তো এখন ২০২৫ সালের ডিসেম্বরে মুক্তি পাওয়া একটা সিনেমার সিক্যুয়েল ২০২৬ এর মার্চে মুক্তি পেয়ে গেল। হুম। এই জিনিস আসলে বলিউডের ইতিহাসেও খুব একটা মানে উদাহরণ সাধারণত পাওয়া যাবে দেখা না। যায় একটা লম্বা হ্যাঁ, একটা বিরতি। লম্বা বিরতি আসে। এটা আপনি হলিউডেও পাবেন, যেকোনো জায়গাতেই পাবেন হুম, যে সিক্যুয়েলটা আসতে একটু সময় লাগে। হয়তো শুট অনেক কিছু একসাথে হয়, কিন্তু তারপরেও সিক্যুয়েল আসতে সময় লাগে। আপনি যদি দেখেন যে সালারের এখনো হচ্ছে সিক্যুয়েল আসে নাই। আপনি কেজিএফ দেখতে পারেন, সেটার সিক্যুয়েল আসতেও সময় লাগছে অনেক। কিন্তু আ ধুরন্ধরের ক্ষেত্রে মনে হলো যে যেন যে আ 2nd পার্টটা মুক্তি দেওয়াটা আসলে বেশি জরুরি ছিল অনেকটা। 1st পার্টের আগে মুক্তি দিয়ে দিলে হুম। আরো ভালো হতো। তো এরকম একটা তাড়াহুড়ার মধ্যেই আসলে মানে ১৯ তারিখ মুক্তি পেল। মানে ৪ মাসের ৪ বিরতিতে। মাসের বিরতিতে মুক্তি পেল এবং ৪ হুম, মাসের বিরতিতে মুক্তির পরপরই এটা আরেক ধরনের ঝড় তুলল হচ্ছে বক্স অফিসে।
হুম, এখন ঝড়ের প্রকৃতিটা ফার্স্ট পার্টের চেয়েও অনেক বেশি তীব্র এবং আ ধরেন কিরকম তীব্র? সেটা হচ্ছে যে ৩ দিনের মধ্যে এটা হচ্ছে প্রায় ৫০০ কোটি রুপির উপরে ব্যবসা করেছে। হুম, হাজার কোটি রুপির দিকে যে যাচ্ছে বা হাজার কোটি রুপির ক্লাবে যে জয়েন করবে এটা মোটামুটি বোঝা যাচ্ছে। এখন সেই সাথে ঠিক একই পাল্লায় আসলে বেড়েছে আসলে বিতর্ক। সেটা হচ্ছে যে এটা আসলে কোনো প্রোপাগান্ডা মুভি কিনা। মানে এই ৫০০ কোটি রুপি বেসিক্যালি হচ্ছে ১ম সপ্তাহের আয় তার। ঠিক ১ম সপ্তাহ না, মাত্র ৩ দিনের আয়। ৩ দিনের আয়। হ্যাঁ, আমরা যে ডেটাটা পাচ্ছি। আমরা যে ডেটাটা পাচ্ছি হয়তো ৪-৫ দিন গেলে আরেকটু ম্যাচিউর ডেটা আসবে। হুম, তখন হয়তো আরো একটু ভালোমতো বোঝা যাবে হুম, যে সিচুয়েশনটা কোন জায়গায় আছে। তবে একটা মোটামুটি সিওর যে এটা ব্লকবাস্টার হিট হতে হুম, যাচ্ছে। যাচ্ছে। এবং একই সাথে সবচেয়ে বড় বিষয় যেটা সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া ট্রেন্ডিং এ চলে এসেছে। হুম, আপনি এর আগে অক্ষয় খান্নার এক নাচ বেশ ভাইরাল হয়েছিল। এবারও অনেক ক্লিপিংস ছড়িয়ে পড়ছে এবং হলের ভেতরের ক্লিপিংস ছড়িয়ে পড়ছে। দর্শকদের উচ্ছ্বাস সেটাতে বোঝা যাচ্ছে। তো সব মিলে আসলে ধুরন্ধর অনেকদিন পর কোনো হিন্দিভাষী সিনেমার আ মানে ট্রেন্ড সেট করা দেখছে। এবং সেটা ধুরন্ধরের কারণে হচ্ছে আসলে যে সে ট্রেন্ড সেট করছে বলিউডে। এবং হুম, এটা বেশ কিছুদিন মানে গত আ ১-১.৫ বছর বা এর বাইরেও যদি যেতে চান সেক্ষেত্রে যে এরকম ট্রেন্ড সেটিং হিন্দি সিনেমা আসলে খুব বেশি কখনো দেখা যায় নাই। মানে নিকট অতীতে অন্তত আপনি পাবেন না। তো আপনি বললেন যে একটা আলোচনা, সমালোচনা ঝড় বাইরেও হচ্ছে। হুম। এই যে আলোচনা সমালোচনাটা, এটা ঠিক কি কারণে? এটা মূলত যেটা হচ্ছে যে যারা সমালোচনা করছেন তাদের একটা বড় অভিযোগ হচ্ছে যে ধুরন্ধর আসলে আ বর্তমান যে ভারত সরকার হুম, এবং তার যে ক্ষমতাসীন রাজনৈতিক দল, এই বিজেপির এবং আ আ প্রধানমন্ত্রী যিনি আছেন নরেন্দ্র মোদী, তাদের এক ধরনের এজেন্ডাগুলোকেই হচ্ছে প্রতিফলন আ দেখা গেছে হচ্ছে ধুরন্ধরের মধ্যে অনেকটা হাইপ তৈরি করা আরকি। যে আমি হুম, একটা কথা বলছি আপনাকে, সেই কথাটা আমি নিজে আপনাকে না বলে যদি খুব নিউট্রাল একটা পয়েন্ট অফ ভিউ থেকে দেখাই, দেখানোর পরে আমার কথাটাই আপনি যখন আরেকজনের কাছ থেকে শুনবেন, তখন সেটা আপনার কাছে হচ্ছে ওয়ার্ড অফ মাউথ। হুম, এবং এই ওয়ার্ড অফ মাউথে যখন আপনি আরেকজন যাকে আসলে ওই অর্থে হয়তো আপনি চেনেন না, তার রাজনৈতিক আদর্শ জানেন না, তার কাছ থেকে যখন শুনছেন তখন মনে হচ্ছে না তাহলে তো কথাটা মনে হয় সত্যি। তো এই জায়গাটায় আসলে আমার আ যেটা ধুরন্ধরের যে সমালোচনা সেটা থেকে মনে হয়েছে যে বিষয়টা আসলে এই পর্যায়েই চলে গেছে। হুম। মানে এই যে আমরা তো এমনিতে জরার জায়গা থেকে যদি ভাবি ধুরন্ধর হচ্ছে স্পাই থ্রিলার। হ্যাঁ, তাই তো? হ্যাঁ, তো সেক্ষেত্রে এই যে পলিটিক্যাল ক্যালকুলেশনটা যে চলে আসছে, হুম, পলিটিক্যাল ক্যালকুলেশনটার কজটা কোন জায়গায়? যে এটা কি হচ্ছে আপনি বললেন যে বিজেপি বা হচ্ছে আ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাদের যে পলিটিক্যাল কজগুলো বা তাদের যে পলিটিক্যাল ভাষ্যগুলো সেটা হুম। কোনোভাবে ধুরন্ধরে চিত্রায়িত হয়েছে বা স্পাই থ্রিলারের বাইরে সেই রাজনৈতিক বয়ান কোনোভাবে হাজির হচ্ছে। এরকম কি বিষয়টা? এটা হ্যাঁ, একদম সরাসরি। মানে এর আগেও নানাভাবে আসলে পরোক্ষভাবে নানা ধরনের এ ধরনের সিনেমা আমরা দেখেছি। হুম, কিন্তু এখানটায় যেটা হচ্ছে, ধুরন্ধরের ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে এই বিষয়টা একদম পুরোপুরি সরাসরি বলা হচ্ছে। যেরকম হুম, আপনাকে একটা দৃশ্যের কথা বলতে পারি। আ আ যে ওই দৃশ্যে দেখানো হচ্ছে যে নরেন্দ্র মোদী শপথ নিচ্ছেন। হুম, এখন উনি যখন শপথ নিচ্ছেন, সাথে, সাথে দেখানো হচ্ছে যে সন্ত্রাসবাদীদের ডেরায় হচ্ছে এক ধরনের ভয় কাজ করছে তাদের মধ্যে। তারা বলছেন যে তারা যাদেরকে আনার জন্যে তারা টেনশনে পড়ে তারা গেছে। টেনশনে পড়ে গেছে যে হুম, আমরা যাদেরকে আনার জন্য খরচ করলাম, টাকা-পয়সা খরচ করলাম, তাকে হুম, আনা গেল না। একজন হুম, চাওয়ালা এসে প্রধানমন্ত্রী হয়ে যাচ্ছে, আমাদের কি হবে? এরকম হুম, একটা হুম, বিষয়। হুম, এখন বিষয়টা হচ্ছে যে আপনি যখনই চাওয়ালা প্রধানমন্ত্রী এসে যাচ্ছে এবং সেটার জন্য আপনি সন্ত্রাসবাদীদের মানে শঙ্কাটা দেখাচ্ছেন, সেই একই সাথে আপনি কিন্তু এটাও দেখাচ্ছেন যে মানে সন্ত্রাসবাদীরা একটা রাজনৈতিক শক্তিকে নির্বাচিত করার পেছনে খরচ করেছে। তার তার মা মানে বা বা তার মানে হ্যাঁ, প্রতিপক্ষর দিকে এবং আঙুলটা আপনি চলে যাচ্ছে। প্রতিপক্ষের দিকেই কিন্তু এক ধরনের আঙুল তুলছেন যে হুম, তারা আসলে করাপ্ট, তারা হুম, দেশপ্রেমিক নয়। হুম, এই আঙুলটা আপনি কিন্তু তুলছেন এবং সেটা সিনেমার মধ্য দিয়ে হচ্ছে। হুম, আপনি কিন্তু মানে বলছেন না যে এটা ফ্যাক্ট না বা এটা ফিকশন সেটা কিন্তু বলতেছেন না। কারণ আপনি তো সরাসরি টিভির পর্দায় মানে সিনেমার দৃশ্যে টিভির পর্দায় আপনি দেখাচ্ছেন শপথ গ্রহণ। হুম। হ্যাঁ? তো তখন তখন
সত্য আর ফিকশন এইটার মানে মাঝখানের বাউন্ডারিটা আসলে আস্তে আস্তে অদৃশ্য মানে হয়ে আমি যায়। হয়তো সত্যই বলছি, কিন্তু সত্যটা আমি এমন মোমেন্টে বলছি যেটা হুম, আসলে ওই মোমেন্টটা আমার পক্ষে চলে আসবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ? বা হ্যাঁ, আমার যেই ইন্টারপ্রিটেশন গুলো, সেই হুম। ইন্টারপ্রিটেশন গুলো হচ্ছে আমার দিকে চলে আসবে। হ্যাঁ, এটা অনেকটা হচ্ছে যে আপনার জন্মদিনে কারো বাসায় আপনি মানে একটা আ উপহার নিয়ে গেলেন। হুম, সেটার বাইরে একটা মোড়ক থাকে। হুম, অনেকে আমরা ছোটবেলায় যেটা দেখতাম যে একটা আ খুব ঝিকিমিকি একটা কাগজ হুম, দিয়ে হুম। একটা র‍্যাপিং পেপার দিয়ে র‍্যাপিং পেপার দিয়ে একটা মোড়ক তৈরি করে দেওয়া হয়। তো এখানে যেটা আছে যে সেটা হচ্ছে যে মোড়কটা ফ্যাক্টস এর। হুম, এর ভেতরে যেটা আছে সেইটা আসলে বয়ান। হুম, এখন বিষয় হচ্ছে যে কোনটা বয়ান আর কোনটা ফ্যাক্টস এটা খুব সাধারণ যারা দর্শক তারা এই ডিফারেন্সটা করতে পারবেন কিনা? এই পার্থক্যটা করতে পারবেন কিনা? বা পার্থক্যটা করা কি তাদের পক্ষে সম্ভব হবে? এখন আমি যদি গুলিয়ে ফেলি, খিচুড়ি বানায় ফেলি, হুম। তাইলে তো শেষ পর্যন্ত খিচুড়ি তো খাইতে মজা। খিচুড়ি তো খাইতে খারাপ লাগে না। কিন্তু খিচুড়ির ভেতরে কি, কি উপাদান আছে সেটা তো আরেক বিষয়। হ্যাঁ, তো এই যে আমরা এই আলাপটা যখন করছি তখন আমরা নিজেরাই একটু আগে আলাপ করছিলাম যে আ ভারতের এর আগেও আমরা দেখেছি যে লোকসভা নির্বাচনের আগে আমরা দেখেছি যে বিভিন্ন মুভি রিলিজ হতে যেই হুম, মুভির সঙ্গে আসলে বিজেপির যে একটা বিজেপি বলি বা নরেন্দ্র মোদি হিমসেলফ এ সাইনবোর্ড, বিগ হুম, সাইনবোর্ড। তো সেই জায়গায় যে কোনো না কোনোভাবে সেইটা আসলে নরেন্দ্র মোদি বা হচ্ছে বিজেপির ফরে যায়। হুম, হ্যাঁ? সেই সিনেমার যেই ভাষ্যগুলো। যে কারণে অনেক সিনেমার ক্ষেত্রেই আমরা দেখেছি যে রিভিউয়াররা বলছেন যে এটা প্রোপাগান্ডা মুভি হুম, বা এটা এই। বা আমরা আ এই যে 'ধুরন্ধর 2' হুম, যেটা এলো, যে কারণে আমরা আলাপে বসলাম আসলে। হুম, হুম, সেটা আসলে যেই মোমেন্টটাতে আসলো তখন আমরা জানি আসলে যে বেশ কয়েকটা রাজ্যে আসলে বিধানসভা নির্বাচন সামনে। হুম। এবং এইটা টাইমিং এর সাথে মানে এইটা আরেকটা প্রোপাগান্ডা মুভি হিসেবে কি হাজির হলো যে এই টাইমটাকে কাজে লাগিয়ে নির্বাচনের ফলটা বাক্সে ভরা বা এই ধরনের আমরা দেখছি যে পশ্চিমবঙ্গে এক ধরনের খুব আলোড়ন চলছে। হুম, তৃণমূল নানা ধরনের অ্যাটেম্প্ট নিচ্ছে সে রিগেইন করার জন্য নিজের হুম। উপস্থিতি বা জনপ্রিয়তা। আসামের একটা সিচুয়েশন আছে বা তামিলনাড়ু বলি বা এইসব নানান জায়গায় এই নির্বাচনী এলাকা কিন্তু এগুলো। হুম, এবং এই জায়গাগুলো কখনোই বিজেপির স্ট্রংহোল্ড ছিল না। হুম, কখনোই ছিল না। বা আমরা আসামে যেটা হচ্ছে এ নাগরিকত্বের ইস্যু হুম, ধরে যেই হুম, ধরনের হুম, একটা তোলপাড় আমরা দেখেছি, হুম। সেইটাও একটা বিগ ক্যানভাস কিন্তু বিজেপির বয়ানের জায়গা থেকে। সেই ধরনের কোনো বিষয় ধরে আছে? এটা সরাসরি নাই। সরাসরি নাই বলতে কিরকম? এখানে খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট আছে। সেই পয়েন্টটা হলো যিনি পরিচালনা করেছেন 'ধুরন্ধর' আদিত্য ধর। তো হুম, ওনার যে আরেকটা সিনেমা খুব আ আ বেশ আলোড়ন তুলেছিল সেটা হচ্ছে 'উরি দ্য সার্জিক্যাল স্ট্রাইক'। হুম, হুম, হুম। উরির কথাটা আমার মাথায় হ্যাঁ, আসছিল। উরির হুম, বিষয়টাতে যদি আসেন, উরি মুক্তি পেয়েছিল ১৯ এর যে ভারতের কেন্দ্রীয় নির্বাচন বা হচ্ছে একদম কেন্দ্রের যে নির্বাচন, কেন্দ্রীয় সরকার লোকসভা। হ্যাঁ, লোকসভা নির্বাচন, সেই নির্বাচনের ঠিক আগে। হুম, সেখানকার ওই সিনেমাটাতে আসলে বেসিক্যালি উরির যে সার্জিক্যাল স্ট্রাইক, উরিতে হামলা হয়েছিল। তারপরে ভারত হচ্ছে সার্জিক্যাল স্ট্রাইকের দাবি করল পাকিস্তানের ভেতরে। এই হামলাটাকে উপযোগ্য করে হুম, তৈরি করা। হুম, এখন এই সিনেমাটা মুক্তি পেয়েছিল তাদের কেন্দ্রীয় সরকার নির্বাচনের আগে। হুম, এই সিনেমা প্রচণ্ড হিট হয়েছে এবং এই সিনেমা হিট হওয়ার সাথে এটার একটা বেশ ডায়ালগ 'হাউ ইজ দ্য জোশ' এটা বেশ আ আ মানে পপুলারিটি পেয়েছিল সাধারণ মানুষের মধ্যে। কারণ এটাতে দেশপ্রেমের বিষয়টাকে সামনে রেখেই আসলে সবকিছু মানে পুরো সিনেমা বলা হয়েছে। তো এই জায়গায় আরেকটা পয়েন্ট যেটা আছে সেটা হচ্ছে যে ধরেন আ এই আদিত্য ধরের এখনকার সিনেমাটা যখন মুক্তি পাচ্ছে, আপনি ২০২৫ এর ডিসেম্বরের আমি হচ্ছে ফার্স্ট পার্ট মুক্তি দিলাম। ৪ মাসের মধ্যে উনি সেকেন্ড পার্ট মুক্তি দিয়ে দিলেন এবং এই সময়টার মাঝখানে ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্টের মুক্তির মাঝখানে ইন্ডিয়ান যে আ নির্বাচন কমিশন তারা হচ্ছে ৫ টা রাজ্যে রাজ্যসভা নির্বাচনের ডেট ঘোষণা করেছেন। হুম। সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ আছে, সেখানে আসামের কথা আপনি বললেন, আসাম আছে, কেরালা আছে, পন্ডিচেরি আছে, আ তামিলনাড়ু আছে। তামিলনাড়ু আছে। এই ৫ টার কোনোটাতেই আসলে বিজেপি স্ট্রং হোল্ড এ নাই। হুম, বিজেপি এই রাজ্যগুলোতে আসতে চাচ্ছে ক্ষমতায়।
হুম, এখন এদের ইলেকশন হবে হচ্ছে এপ্রিল মাস জুড়ে মে হুম, মাসের ফার্স্ট উইক পর্যন্ত। আর আপনি দুটো সিনেমার মানে দুটো সিনেমা, একটা সিনেমারই ২টা পর্ব, ২টা সিনেমা আপনি মুক্তি দিয়ে দিলেন হচ্ছে ঠিক এর ১ মাসের আ ব্যবধানে। মানে এই ইলেকশনের সাথে এটার আ একটা যোগসূত্র যদি কেউ খুঁজতে যায়, নির্বাচনের তারিখ ঘোষণা আ সেটা হচ্ছে মার্চেই হয়েছে, মার্চের হ্যাঁ, মাঝামাঝি। মার্চের মাঝামাঝি। হুম, এখন সিনেমার মধ্যে কি আছে? সিনেমার মধ্যে আছে যে ধরেন সন্ত্রাসবাদীরা ভারতের ভিতরে, মানে হুম, সিনেমাতে ফিকশন আকারে, মানে তাদের দাবি অনুযায়ী ফিকশন। তারা বলছেন যে সন্ত্রাসবাদীরা হচ্ছে ভারতের বিভিন্ন আঞ্চলিক বা স্থানীয় নির্বাচনে হচ্ছে নাক গলায়, হুম, টাকা দেয়। হুম, যেমন উত্তরপ্রদেশের কথা বলা আছে। সেখানে দেখানো হচ্ছে যে উত্তরপ্রদেশের নির্বাচনে হচ্ছে পাকিস্তান ভিত্তিক যে সন্ত্রাসবাদী গোষ্ঠী, তারা হচ্ছে আ টাকা পাঠাচ্ছে। তাও আবার সেটার পরিমাণ অনেক, ১১,০০০ কোটি রুপি, ৬০,০০০ কোটি রুপি। হুম। এখন এইটা আটকানোর জন্যে আবার আম পা নোট বাতিলের বিষয়টা নিয়ে আসা হইছে, হুম। যেটা মোদি ওই যে করেছিলেন। হাজার ৫০০ ৫০০ এবং এবং ৳১,০০০ ১,০০০ রুপির হচ্ছে নোট বাতিলের বিষয়টা। এখন কথা হলো যে পুরা প্যাকেজটা এরকম যে সবকিছুতেই বাগড়া দিচ্ছে আসলে শুধুমাত্র ভারতের এখনকার রাজনৈতিক সরকার। হুম, এখন বিরোধীরা যারা আছেন তাদেরকে দেখানো হচ্ছে যে তারা আসলে আরেক জায়গা থেকে অর্থ নেন হুম, এবং সেই অর্থের জোরে তারা ক্ষমতায় আসেন। এখন এটা যদি আপনি ফিকশন হিসেবেও চালান, দিন শেষে এইটার ইমপ্যাক্ট ভোটের মাঠে অবশ্যই পড়বে। হুম। এবং সেইটা যদি আপনি ভোট গ্রহণের ১ মাস ১.৫ মাসের মাথায় সবসময় সিনেমা মুক্তি দিতে থাকেন এবং সেটা নিয়ে একটা সোশ্যাল মিডিয়া হাইপ তৈরি করেন এবং সেটার ইমপ্যাক্ট কি তাহলে ইলেকশনে পড়বে না? সেটা আসলে কে বলতে পারে যে ইলেকশনে পড়বে আমি না? এই জায়গায় একটা জিনিস আমি বসবার আগে দিয়েই একটু সার্চ করে দেখছিলাম যে এটার আ কোন স্টুডিওতে শুট হয়েছে। একটা খুব মজার ইনফরমেশন আমি দেখলাম। সেটা হচ্ছে জিও স্টুডিও এবং B62 B62 স্টুডিও। জিও স্টুডিও রিলায়েন্স গ্রুপের হুম, এবং সেটা আমরা জানি যে বিজেপি ঘনিষ্ঠ। হুম, এবং এদিক থেকে B62 এটা হচ্ছে আদিত্য ধর, যিনি এটার হুম, পরিচালক হুম, এবং চিত্রনাট্যকার দুটোই। হুম, আ আদিত্য ধরের স্টুডিও অ্যাফিলিয়েটেড উইথ জিও স্টুডিও। হুম, অর্থাৎ আসলে দুটি সত্তা আসলে একই সত্তা। হুম, তো সেক্ষেত্রে ফাইন্যান্সার আমি যদি বলি হুম, বা ফাইন্যান্সার আদিত্য ধর প্রোডিউসার বা আ আরো ২ জন আছেন। তো ফাইন্যান্সার থেকে শুরু করে স্টুডিও ক্যাপাসিটি পুরোটার প্রসঙ্গে যদি আমি ঢুকি, সেক্ষেত্রে আমি দেখব যে আল্টিমেটলি হুম, মানে টোটাল প্রোডাকশনটা আসলে হুম, কারখানাটা কোথায়? হ্যাঁ, হ্যাঁ? হুম, কারখানার একটা প্রসঙ্গ আসছে। আরেকটা জায়গায় আপনি লিখেছেন, চর্চায় আপনার লেখাটি গেছে, প্রকাশিত হয়েছে। সেটা হচ্ছে যে এই সিনেমাটা নিয়েই আপনার যে আলোচনা এবং সেখানে আপনি খুবই জরুরিভাবে যে প্রসঙ্গগুলো টেনেছেন যে এই নির্বাচনের প্রসঙ্গটা এসেছে এবং আ স যেই বিভিন্ন ধরনের সেক্ট, ভারত তো বিরাট রাষ্ট্র, সেখানে বিভিন্ন ধরনের সেক্ট আছে। শিখ আছে, মুসলিম আছে, হিন্দু আছে। নানা ধর্মীয় জাতিগোষ্ঠী যেমন আছে, তেমনি হুম, রাজনৈতিক মতাদর্শিকভাবেও এক ধরনের আলাদা, আলাদা আইডেন্টিটি আছে। সেখানে নকশালের প্রসঙ্গও এখানে আক্রমণ করা হয়েছে। সেটা আপনার লেখায় এসেছে। বা আ যতগুলো বিরোধী পক্ষ আসলে হুম, সবটাকে যেন একটা জালে ধরার একটা চেষ্টা। তো এই যে জায়গাটা, আবার নির্বাচনে এক্ষেত্রে পশ্চিমবঙ্গে যদি প্রতিপক্ষ হয় তৃণমূল, হুম, হ্যাঁ? যখন কেরালাতে যাবে তখন আবার লেফটদের একটা স্ট্রং হ্যাঁ। হোল্ড। এবং হ্যাঁ? এবং সিনেমার ভিতরে কিন্তু এটা ক্লিয়ারলি বলা আছে যে, মানে ধরেন একজন আ আইএসআই এজেন্টের মুখ দিয়ে বলানো হইছে আরকি। আইএসআই এজেন্টের ক্যারেক্টারের মুখ দিয়ে বলানো হইছে যে, আ আ আপনার পাঞ্জাবের সেপারেটিস্ট গ্রুপ বা হুম, হুম, আপনি উত্তরের দিকের যদি নর্থ ইন্ডিয়ার দিকে সেপারেটিস্ট গ্রুপ বা অন্যান্যদের, নকশালের কথা আপনি বললেন, হুম, কেরালার কথা বলা আছে যে তাদেরকে আসলে আ সন্ত্রাসবাদী গোষ্ঠীদের পক্ষ থেকেই আসলে অর্থায়ন করা হয় বা অনুপ্রেরণা দেওয়া হয় বা হুম, হেল্প করা হয়। এখন বিষয় হলো যে পুরো বিষয়টা টু মাচ পলিটিক্যাল। এখন সেই জায়গায় কোনো ফ্যাক্টস কিন্তু দেওয়া নাই। সবটাই বয়ান। হুম, হ্যাঁ? হুম, এখন প্রশ্ন আসতে পারে যে আমি কি সিনেমায় তাহলে ফ্যাক্টস দিব? হুম,
অবশ্যই সিনেমা তো আমার উপভোগের জন্যে, সেটা ফিকশন। হুম, কিন্তু ফিকশনের সাথে তো আপনি আপনার রিয়েল লাইফের বিভিন্ন ইভেন্ট কানেক্ট জড়ানো করে হচ্ছে। ফেলছেন। হ্যাঁ, ওখানে ২৬/১১ যে হুম, অ্যাটাক, তাজমহল অ্যাটাক, হোটেলে তাজা অ্যাটাক, সেটার বিষয়টা আসছে। আরও বিভিন্ন ইন্ডিয়াতে যেরকম উরির সার্জিক্যাল স্ট্রাইকের বিষয় আসছে। তো এখানে আসলে ফ্যাক্টস আর ফিকশন আসলে মানে পুরো ঘুঁটে দেওয়া হইতেছে। সেটা এমনভাবে ঘুঁটে দেওয়া হইতেছে যে আপনার ফ্যাক্টসটা যখন দেখতেছেন তখন আপনার আবার মনে হচ্ছে, আচ্ছা বাকিটুক কি ফিকশন নাকি এটাও সত্যি নিশ্চয়ই। হুম, এখন এই যে আপনার কনফিউশন বা এই যে দর্শকের কনফিউশন, এই কনফিউশনটা কি ভোটের মাঠে ইমপ্যাক্ট ফেলবে কিনা, হুম, সেটা বিজেপিকে আলাদা সুবিধা দিবে কিনা, হুম। সেইটা কিন্তু মানে কেউ এখন অস্বীকারও করতে পারবে না বা আপনি বলেও দিতে পারবেন না যে এটা আর হ্যাঁ, কোনো হবেই। ইমপ্যাক্ট, হ্যাঁ হ্যাঁ। হবেই। কিন্তু এক ধরনের সাপোর্ট, সেটা মানে ধরেন এক ধরনের রাজনৈতিক সুবিধা আসবে কিনা হুম, বা এটা পড়বে কিনা, সেই বিষয়টা কিন্তু এখনই বিজেপির যে রাজনৈতিক বিরোধী দলগুলো হুম, তারা এই জিনিসটা তুলছেন। আবার বিভিন্ন সাম্প্রদায়িক রিমার্কস যেহেতু এখানে আছে বলে সমালোচকদের মত, এবং সেটার কারণে আবার এই সিনেমা আসলে পুরোপুরি সাম্প্রদায়িক কিনা, হুম, সেই প্রশ্নটাও ওঠে। কেন ওঠে? কারণ ধরেন আমি সন্ত্রাসী দেখছি, সন্ত্রাসী ক্যারেক্টার দেখতেছি। হুম, আমি কোনো ক্যারেক্টারের একটা বাদে অন্য কোনো রিলিজিয়ন দেখতেছি না। হুম, আমি একটা রিলিজিয়ন দেখতেছি। সেই একটা রিলিজিয়নকেই সামনে আনা হইতেছে হুম, এবং বারবার মানে একটা সম্প্রদায়ের পরিচয় দেওয়া হইতেছে। হুম, যে মানে সন্ত্রাসী আমি কোনো এর বাইরে দেখতেছি না। তো হুম, এখন ধরেন ২ টা সিনেমা প্রায় ৭ ঘন্টার। হুম। হুম? তো এই ৭ ঘন্টার ধরেন ওইটা বাদ দেন। ৪ ঘন্টার এই সিনেমাটা দেখেই যদি কেউ বের হয়ে তার মাইন্ডসেটে আসলে কি থাকবে? তাইলে সেক্ষেত্রে আমাদের অঞ্চলের যে ঐতিহাসিকভাবে যে হিন্দু মুসলিমের যে আ এক ধরনের আ বিভাজনের বিভাজনের রাজনীতি। যে রাজনীতি, হুম, সেই বিভাজনের রাজনীতি কিন্তু এখানে ভালোমতো উস্কে দেওয়া হইছে। হুম। এখন সেটার ফায়দা আসলে কে নিবে? সেটার ফায়দা সেই নিবে যারা এই রাজনীতি থেকে সুবিধা পায়। যেখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ সেখানে মুসলিমরা নিবে, হ্যাঁ, যেখানে হিন্দু সংখ্যাগরিষ্ঠ সেখানে সেখানে হিন্দুরা হিন্দুরা নিবে নেবে। বা হচ্ছে মা বিষয়টা তো হচ্ছে সংখ্যাগরিষ্ঠতার একটা হ্যাঁ, ক্যালকুলেশন আছে। আমরা এই জায়গায় যদি ইভেন আপনার এই কথার রেফারেন্স ধরে যদি আমি বলি, সেটা হচ্ছে এটা অনেক আগে আমরা একটা এটা ব্যক্তিগতভাবে এ এই আলোচনাটা আমি করেছিলাম ওই একটা লেখার মধ্যে। সেটা হলো এরদোগানের পলিটিক্সটা কি? হুম, হুম, এরদোগানের একটা ওয়ার্ল্ড ভিউ আছে। হুম, রিসেপ তাইয়েপ এরদোগান তুরস্কের হুম, প্রেসিডেন্ট। তো তার একটা ওয়ার্ল্ড ভিউ আছে। হুম, তিনি একটা ডাইনেস্টি বিল্ড হুম, মানে প্রিভিয়াস ডাইনেস্টির স্বপ্ন দেখান এবং নিজে হুম, দেখেন কিনা জানি না, তবে এটা দেখান। তো তিনি সেটা কি করলেন, তখন ওনার যখন উনি যখন প্রেসিডেন্ট হলেন, তারপর হচ্ছে বিদ্রোহ দমন করলেন, হুম, অমুক-তমুক করলেন। তারপর আমরা দেখলাম যে একের পর এক স আ সিরিয়াল রিলিজ হচ্ছে, সিনেমা রিলিজ হচ্ছে। এর ভিতরে বাংলাদেশেও বেশ জনপ্রিয় হলো হুম, 'সুলতান সুলেমান', অটোমান সাম্রাজ্যের গৌরব হুম, হুম, গাথা। তারপর আমরা দেখলাম যে এর্তুগরল। এবং মজার বিষয় হচ্ছে এটা কিউরিসিটি থেকে খোঁজ নিতে গিয়ে দেখা গেল যে উনি এর্তুগরলের সেটে যাচ্ছেন। হুম, এর্তুগরলের সেটে গিয়ে তিনি হচ্ছে সেটা শুটিং দেখছেন। হুম, হ্যাঁ? হুম, মানে হচ্ছে উনি এই সিনেমা যে আসলে ওনার ওয়ান অফ দ্য অ্যাসেট, ওনার হুম, স্পিচ, রাজনৈতিক স্পিচ যেমন একটা অ্যাসেট, হুম, যেটা দিয়ে তিনি আসলে বয়ান বা হচ্ছে ন্যারেটিভ ক্রিয়েট হুম, করেন। হুম, ঠিক একইভাবে এটাও একটা অ্যাসেট, এটাও একটা ওয়েপন, হুম, যেটা দিয়ে তিনি আসলে ন্যারেটিভ ক্রিয়েট করেন। এটা আমরা বিভিন্ন সময় দেখেছি। আমরা হলিউডের ক্ষেত্রেও আসলে আমরা নিজেরাই একটু আগে আলাপ করছিলাম হুম, যে হার্ট হার্ট লকারের কথাটা। হুম, হুম, ইরাকের হুম। ইস্যু বা এই ধরনের তো প্রচুর আমরা ধরেন ইরান, আফগানিস্তান বা আল কায়দা ইস্যু। হুম, হুম, এইটার এই বিষয়ে পুরো বিষয়টাতে ধরেন ইউএসের যে ভূমিকা ছিল সেটাকে বৈধ করার জন্যে হলিউডে প্রচুর সিনেমায় আমরা এই বিষয়টাকে অন্যভাবে আনার চেষ্টা করতে দেখছি এবং সেটা হচ্ছে যে মূলত অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের যুদ্ধ। এই হুম, তো। হুম। হ্যাঁ, কে আসলে ন্যায়ের পক্ষে আছে? যে ন্যায়ের পক্ষে আছে তার আসলে মানুষ খুন করতেও কোনো সমস্যা নাই। ন্যায়ের জন্য সে করছে। ন্যায়ের জন্যে মানুষ খুন হুম, করতেছে। তার অন্যায়ের জন্যে যারা খুন হচ্ছে তারা অন্যায়ের জন্যে খুন হচ্ছে। সুতরাং সেই খুন জায়েজ। হুম, এখন এই যে মানে ধরেন একটাকে বৈধতা দেওয়া, আরেকটাকে বৈধতা দেওয়া না দেওয়া, এই জিনিস হলিউড অনেক আগে থেকে করে। হুম, আপনি ভিয়েতনাম ওয়ারের আ মানে যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে আপনি র‍্যাম্বো থেকে শুরু করে অনেকের সিনেমা পাবেন, অনেক হুম, সিরিজের সিনেমা পাবেন। তো এই যে জিনিসটা আসলে পশ্চিমা ব্লক অনেক আগের থেকে করতেছে, সেই জিনিসটা এখন
আমার মনে হচ্ছে যেটা যে এটা বলিউড আস্তে আস্তে এটার দিকে হাঁটতেছে আর কি এখন। হুম, এবং সেই জায়গাটায় যেটা হচ্ছে যে যে ক্ষমতাবান আছেন বা যিনি ক্ষমতায় আছেন তাকে আরও বেশি আ ক্ষমতাবান করে তোলা দেশের ভেতরে, দেশের হুম, হুম, বাইরে, হুম, ন্যারেটিভ তৈরিতে সহায়তা করা। ওই প্রজেক্টের অংশ এইসব সিনেমা কিনা? সেই হুম, প্রশ্নটা খুব জোরে সোরে থাকে এবং সেটাকে ডিনাই করা খুব কঠিন। কারণ আপনি এমনভাবে পুরো জিনিসটা ন্যারেট করছেন এবং গল্পগুলো বলছেন। তো সেই জায়গায় আসলে মানে আপনার মনে হবে যে তাহলে যা দেখাচ্ছে মনে হয় ঠিকই দেখাচ্ছে। অনেক হুম, কিছুই তো হুম, হুম, গোপন থাকে, হুম। অনেক কিছুই ভেতরে থাকে। আমি একটা গোপন কথা হ্যাঁ, জেনে হ্যাঁ, আসছি। ইন্টেলিজেন্স হ্যাঁ, তো হ্যাঁ। অনেক আ গোপন কার্যক্রম চালায়। তো এটার মাঝখান দিয়ে নিশ্চয়ই পরিচালক কিছু জানেন। হুম। তাই তিনি এগুলো জানালেন। আর যদি আপনি সিনেমার শুরুতে লিখে দেন যে খুবই অবিশ্বাস্য কিছু সত্যি ঘটনা অবলম্বনে এই সিনেমা তৈরি হইছে, তাইলে এইটা তো খুবই একটা সিগনিফিক্যান্ট কথা বলেছেন যে অবলম্বনে। হ্যাঁ? অবলম্বনে হ্যাঁ, এইটা একটা মানে নয়া ধাঁচ বলা যায়। নয়া হ্যাঁ, ধাঁচ হচ্ছে এই জায়গা থেকে বলছি যে একটা হচ্ছে বেসড অন ট্রু স্টোরি। হ্যাঁ, হ্যাঁ, এটা একটা যে এটা একটা। একেবারেই যেই জিনিসটা আছে সেইটাই আমি বললাম। হুম, ফিকশনের মতো করে গল্পের হুম, ছলে আমি বললাম। হুম, এটা একটা আরেকটা হচ্ছে অনুপ্রেরণা। এই শব্দটা ইদানিং আমরা দেখছি হুম, হুম, যে সত্য ঘটনার অনুপ্রেরণায় নির্মিত। হুম, তার হুম, মানে সত্য না আসলে না, পুরোপুরি। হুম। তো এই যে তফাৎটা এটা আসলে দর্শক আসলে মানে ছাঁকনিটা কই পাবে? দর্শকের ছাঁকনি পাওয়ার কোনো অপশন নাই। কারণ সে এখানে শুধু একটা ওয়ার্ড আসলে চুজ করে। সেটা হচ্ছে ট্রু। হুম, এর বাইরে আসলে বাকি জিনিস আ খুব সিনেমা বেশি দেখেন, সিনেমা বোদ্ধা, সিনেমা বোঝেন, তারা ছাড়া আসলে ওই ট্রু শব্দটার বাদে ওখানে বেসড আছে, না হচ্ছে মানে অ্যাকর্ডিং, হুম। নাকি হচ্ছে অনুপ্রেরণা, নাকি হচ্ছে প্রণোদনা, সেটা কেউ আসলে কেউ আর দেখতে চায় বুঝতে না। চান না। এখন আপনি শুধু ট্রু দেখতেছেন। ট্রু দেখার পরে আপনার মনে হচ্ছে সবই সত্যি। হুম, সেটা নিয়ে যখন গোলমাল লাগতেছে, যখন যেমন এখন আপনার ধুরন্ধর নিয়ে হচ্ছে, সমালোচনা হচ্ছে। সমালোচনার জবাবে বলা হচ্ছে, "এটা তো ফিকশন। হুম, এটা তো কোনো মানে ফ্যাক্টস নাই এখানে।" হুম, এখন যদি ফ্যাক্টস নাই থাকে, তাহলে আপনি ফ্যাকচুয়াল যে ইভেন্ট, সেটাকে আসলে পুরোপুরি অ্যাবসর্ব করতেছেন কেন? বা হুম, পুরোপুরি পর্দায় আনতেছেন কেন? সেইটার সাথে লেজ জুড়ে আপনি যেটা দিচ্ছেন, হুম, সেটা তো তাহলে আপনার তৈরি করা কাল্পনিক জগৎ। হুম, কিন্তু সেইটার তো আর কোনো ডিসক্লেমার নাই। এখন সেই ডিসক্লেমার না থাকলে একজন সাধারণ দর্শক তিনি পুরাটা একসাথেই বুঝবেন যে ইঞ্জিনটা এটা ছিল, এটার সাথে এতগুলা বগি লাগানো আছে। হুম। সুতরাং ইঞ্জিনটাই বগিটা টানতেছে। এর বাইরে আসলে কোনো কিছু নাই। এখন আ এই জায়গাটায় মানে সমালোচকদের জবাব দিতে গিয়ে যেমন ধরেন অনুপম খেরও সরাসরি বলতেছেন উনি বিজেপি রাজনীতির সাথে আগে থেকেই সংশ্লিষ্ট এবং তিনি প্রকাশ্যেই বলতেছেন যে এইটাকে যারা বলবেন যে এটা আসলে প্রোপাগান্ডা সিনেমা ধুরন্ধর তারা আসলে দেশপ্রেমিক না। মানে এটাকে প্রোপাগান্ডা সিনেমা বললে বললে এটা দেশপ্রেম দেশপ্রেমিক নিয়ে প্রশ্ন উঠে যাবে। দেশপ্রেম নিয়ে প্রশ্ন উঠে যাবে এবং আচ্ছা। সেটা হচ্ছে খুবই একটা গর্হিত কাজ হবে। মানে হুম, উনার কথার টোনটা এরকম। তো এখন হিসাবটা চলতেছে আসলে এই লাইনে যে কে দেশপ্রেমিক না সেটার অ্যাসিড টেস্ট হচ্ছে ধুরন্ধর সিনেমা দেখে ভালো বলতে হবে। হুম, এবং এটা যে শুধু বলিউড করতেছে তা তো না। হলিউডও করতেছে। আপনি হলিউডের জায়গায় যদি হার্ট লকার নিয়ে আপনি হচ্ছে আ ক ব্যাড রিভিউ যেগুলো আছে, সেটা কি খুব বেশি আলোচিত হয়? ওই রিভিউ নিয়ে কি খুব বেশি কথা হয়? কথা হয় না। অস্কার পাওয়া একটা সিনেমার অস্কার ব্যাড পাওয়া রিভিউ থাকবে কেন? হ্যাঁ, ব্যাড রিভিউ থাকবে কেন? এবং অস্কার হুম, পাওয়াই তো একটা বড় সার্টিফিকেট হুম, যে হুম, খুবই সুন্দর সিনেমা। হুম, এখন সমস্যাটা হচ্ছে যে ধুরন্ধর নিশ্চয়ই আ অনেক পুরস্কার-টুরস্কার পাবে। না পাওয়ার হুম, কোনো কারণ নাই। হুম, কারণ পুরো জিনিসটা প্যাকেজটাই বানানো হইছে ওই মডেলে। যে মডেলে আসলে আমি বলে দিচ্ছি যে এই একটা নির্দিষ্ট সময়ের পরে যে সরকার ক্ষমতায় এসেছে, সেই সরকার দেশের কল্যাণের জন্য কাজ করতেছে। হুম, এর আগের যে সরকার ছিল, তারা আসলে ঠিক ওইভাবে দেশপ্রেমিক না। পুরো থিমটাই হচ্ছে কে দেশপ্রেমিক, কে দেশপ্রেমিক না। এবং সেটার মাঝখান দিয়ে আপনি পাকিস্তান তো বলিউডেরও হচ্ছে পুরনো শত্রু। কারণ হুম, আপনি বলিউডের যেকোনো দেশপ্রেমিক সিনেমা যেটাকে তারা প্যাট্রিয়টিক বলে আরকি হুম। বা ওই সিলটা দেয়। ওইটা বর্ডার বলেন, যেকোনো কিছু বলেন, যুদ্ধ যেখানে থাকে, সেখানে সে সবসময়ই দেখায় যে সে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করতেছে। না, এটার একটা ঐতিহাসিক কজ আছে ওইটার যে ওই ঐতিহাসিক যে ওই কজ ওই আছে। 47 কিন্তু এর কিন্তু রাজনীতির একটা বিষয়টা হচ্ছে যে প্রলম্বন। আপনি
প্রত্যেকটার সাথেই পাকিস্তানকেই জুড়তেছেন। আপনি আর কোনো কিছুকে এটার সাথে সংযুক্ত করতেছেন না। ইদানিং আমি এই জায়গায় একটু দিব, সেটা হচ্ছে যে ইদানিং কিন্তু দুই একটা খুবই জনপ্রিয় ঘরানার সিনেমা দেখা গেল হয়তো কমেডি বা সামথিং লাইক দ্যাট আমার নজরে পড়েছে। আমার যেহেতু সিনেমার নাম ওইভাবে হুম, মনে থাকে না, আমার যতদূর মনে পড়ে অস্ট্রেলিয়া, হুম, ভিলেইন আসলে অস্ট্রেলিয়ায় থাকে। হুম, হ্যাঁ, হুম, হুম, মানে এইটা আমার কাছে মনে হয়েছে যে স্পোর্টস রাইভালরির যে জায়গাটা, ওইখানে তো আরেকটা ইকোনমিক হুম, স্ট্রাকচার আছে, হুম, যে ইন্ডিয়া পাকিস্তান রাইভালরিটা যখন হচ্ছে ক্রিকেটের মাঠ থেকে প্রায় তিরোহিত। হুম, হুম। হ্যাঁ, তো সেই সময়টাতে আসলে তো নাহলে তো আমার যদি রাইভালরি না থাকে তাহলে তো ইনকাম থাকবে না। না, আপনার শত্রু বানাইতে হবে। একই সাথে হ্যাঁ, হ্যাঁ। হচ্ছে আপনাকে আরেকটা জিনিস করতে হবে, যদি আপনি সুপার পাওয়ার হইতে চান, যেটা হুম, ইউএসএ দেখায় যে তার একজন মেরিন সেনা, সে একটা তাদের ভাষায় একটা শত্রু দেশে আছে। হুম, সে একাই সব সাফা করে ফেলতেছে, হুম, একদম হুম, মাইরা ধইরা শেষ। হুম, এখন আপনাকে যদি ওয়ার্ল্ড পাওয়ার হইতে হয়, তাহলে তো আপনাকে এই আ লোকালিটি থেকে বেরোতে হবে। লোকালিটি থেকে বের হইতে হবে। হুম, তো এটা ইন্ডিয়ার সিনেমায় বেশ কিছু আসছে এবং সেটাতে সেটা অ্যাজ এ কনটেন্ট যে খারাপ তা না। হুম, কনটেন্ট ভালো। এমনকি যদি ধুরন্ধরের আলাপও করেন, তার নির্মাণশৈলী খুবই ভালো। তার ক্যামেরার কাজ ভালো। তার হুম, অ্যাকশন সিকোয়েন্স খুবই ভালো। হুম, আ মিউজিকের কথা যদি বলি, ব্যাকগ্রাউন্ড মিউজিক অথবা নরমাল গান-টান যেটাই হয় সেটা বেশ মানে আকর্ষণীয় আরকি। আপনার ভালো লাগবে। আর আপনি যদি অভিনয়শিল্পীদের তালিকায় ঢোকেন, সবই আ মানে নামকরা অভিনেতা-অভিনেত্রীরা সেখানে, মাধবন হ্যাঁ, আছেন। মাধবন হাসান সবাই অভিনয় করছেন এবং তারা তাদের বেস্টটা দিছেন। খুব হুম, স্বাভাবিক। একজন অভিনয়শিল্পী মাত্রই যেকোনো শিল্পতেই আসলে উনি উনার বেস্টটা দিতে চাইবেন। ফলে অভিনয় বা কোনো কিছুর দিক থেকে আসলে টেকনিক্যালি এটা কোনো খারাপ সিনেমা না। হুম, টেকনিক্যালি এটা খুবই উপভোগ্য সিনেমা। বিষয় হচ্ছে আমি এটাকে সিনেমা হিসেবে দেখব না প্রোপাগান্ডা হিসেবে দেখব। হুম, এখন যদি আমার মধ্যে মিনিমাম কিছু পলিটিক্যাল আ নলেজ থাকে, হুম, তাহলে কিন্তু আমার কাছে আর সেটা শুধু সিনেমা থাকতেছে না। হুম, কারণ আমি এটার ব্যাকগ্রাউন্ডগুলো জানি। আপনাকে দেখানো হচ্ছে যে পাকিস্তানের বেলুচিস্তানে যে বিষয়টা হচ্ছে সেটার সাথে, বা বিক্ষোভ বেলুচিস্তানে হচ্ছে বা বেলুচদের সাথে যা হইতেছে, হুম, সেটা আসলে আল্টিমেটলি এক ধরনের রাষ্ট্রীয় নিপীড়ন। হুম, কিন্তু একই সাথে যখনই সেটা আবার উম ভারতের দিকে চলে আসতেছে, তখন আবার বলা হচ্ছে যে না, এটা আসলে কিছু, কিছু ক্ষেত্রে মানে প্রয়োজন। কিছু, কিছু ক্ষেত্রে মানে এরা বাইরের ইন্ধনে কাজ করতেছে। ওকে। হ্যাঁ? তো হুম, একই জিনিস আসলে ২ জায়গায় ২ ভাবে আসতেছে। এখন এইভাবে যখন একটা সিনেমার প্যাকেজিং হবে, সেটার ভেতরের সংলাপ বা অন্যান্য কিছুতে বিভিন্ন আ উম মানে আপনি একটা পলিটিক্যাল পার্টির যে আলোচনা, হুম। সেই আলোচনা বা তার যে ন্যারেটিভ, সেটার সাথে যখন আপনি মিল খুঁজে পাবেন, তখন আসলে এটাকে আমি আসলে কি বলবো? প্রোপাগান্ডাই তো বলা উচিত। আচ্ছা, সেক্ষেত্রে আমার আপনার কাছে প্রশ্ন যেটা সেটা হলো যে বিজেপি এর আগেও ইলেকশনের আগে আমি প্রোপাগান্ডা বা হুম, যেটাই হুম, হোক, লোকসভা নির্বাচনের আগে উরি, সার্জিক্যাল স্ট্রাইক, হুম, এই ধরনের সিনেমাগুলো এসেছে বা বিভিন্ন সময়ে আমরা দেখেছি যে পলিটিক্যালি হুম। রোল প্লে করতে পারে এরকম কন্টেন্ট প্রডিউস হয়েছে, মুক্তি পেয়েছে হুম, বা এটা যেমন দেখবেন আপনি কাশ্মীর ফাইলস হইছে। কাশ্মীর ফাইলস। হ্যাঁ, আপনি কেরালা স্টোরি পাবেন। হ্যাঁ, সেই কেরালা স্টোরি ২ নাম্বার পর্বটা কিন্তু হচ্ছে কিছুদিন আগে মুক্তি পাইছে। হুম, হুম, এখন আপনি হচ্ছে এটাকে ওই রাজ্যগুলা, যে হুম, রাজ্যগুলার জন্য ইলেকশন ডেট ফিক্সড হইছে, এখন এটার সাথে আপনি মেলান। হুম, মিলাইলে দেখবেন যে একটা স্ট্রেইট লাইন চলে আসতেছে। যে হুম, যখনই ইলেকশন আসে, তখনই একটা করে এই ধরনের সিনেমা আসে। হুম, এখন আমি যখন সেটা ২০১৯ সাল থেকে দেখতে থাকবো, হুম। তখন আসলে আমার কাছে আ মানে কি মনে হবে? যে আমার আসলে ইলেকশন জেতার জন্য সিনেমা লাগে। ইলেকশন জেতার জন্য আমি এই পয়েন্টেই আসছি যে ইলেকশন জেতার জন্য সিনেমা লাগে। এটা বিজেপি বুঝলো হুম, বা বিজেপি ঘরানোটা বুঝলো। তারা হুম, ইলেকশনের আগে সিনেমা দেওয়াটা তার হুম। পোস্টার সাটার মতোই একটা বিষয় অনেকটা ঘটলো। বিষয় হইল। আমি এটা একদম হুম, মেনে নিলাম। হোয়াট অ্যাবাউট আদার পার্টিজ? তারাও তো চাইলে এইভাবে পোস্টারটা সারতে পারে। হ্যাঁ? এখন যে আমি যদি ধরি যে আমার একটা পলিটিক্যাল কজ হুম, বা ইলেকশন ক্যাম্পেইন, হুম, ইলেকশন ক্যাম্পেইনের জায়গা আমি হচ্ছে যেমন আমাদের নির্বাচনের দিকে যদি তাকাই,
আমাদের আগে ছিল পোস্টারিং ছিল, দেয়াল লিখন ছিল, ব্যানার, ফেস্টুন এটসেট্রা এটসেট্রা। এর সাথে এখন সোশ্যাল মিডিয়া যুক্ত হয়েছে। সো সোশ্যাল মিডিয়া যেহেতু এখন ব্যাপকভাবেই বাস্তব, এটাকে অ্যাভয়েড করার কিছু নেই। নির্বাচন কমিশন সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে কিছু রুল এবার ইন্ট্রোডিউস করেছে, এটা হয়তো সামনে আরো পলিশ হবে। তার মানে ওয়েপন হিসেবে এটা, উপকরণ হিসেবে এটা ব্যবহৃত হবে, এটা জানার কথা। তো এই যে 2019 একের পর এক ইলেকশনে বিজেপি ব্যবহার করছে সিনেমা নামক ওয়েপনটাকে, হোয়াট অ্যাবাউট দ্য আদার পার্টিস? তারা কেন করছে না? তাদের না করাটা তো বিজেপির দোষ না। অবশ্যই বিজেপির দোষ না, এবং এই জায়গায় বিজেপি আসলে অনেক এগিয়ে, আমি বলবো। বিজেপির যে স্ট্র্যাটেজি, সেই স্ট্র্যাটেজির কাছে আসলে কংগ্রেস বা অন্যরা ঠিক মানে ওটার পাল্টা জবাবটা দিতে পারতেছে না। এটা আসলেই পারতেছে না, কারণ বিজেপি এত স্মার্ট ওয়েতে সব কাজ করতেছে। কারণ আমি আপনাকে বলতেছি, আমি নিজেই আপনাকে বলতেছি যে এটা একটা প্রোপাগান্ডা সিনেমা। এটার যদি আমি এটার কন্টেন্ট ধরি, তাহলে এটা প্রোপাগান্ডার মতোই লাগবে, এবং কেউ কেউ হয়তো এটাকে দালালিও বলতে পারে। কিন্তু একই সাথে আমি এটাও বলতেছি যে এটা সিনেমা হয়ে উঠছে। এটা সিনেমা কতটুক হয়ে উঠছে সেটার চেয়ে বড় বিষয় হচ্ছে এটা মেকিং ভালো, আমার দেখতে ভালো লাগতেছে। এখন পাবলিক তো আগে দর্শনধারী, গুণ তো বিচার করে পরে। এখন আপনি যখন দেখতেছেন একটা জিনিস খুব ভালো, গুড প্যাকেজ আপনার কাছে আসতেছে, ওয়েল আর্টিকুলেটেড, এবং সেটা দেখে ভালো লাগতেছে, আপনার সিন বারবার দেখতে ইচ্ছা করতেছে। এখন ওটার মধ্যে আপনার ভিতরে কি ডোপিং করা হচ্ছে সেটা তো আপনি সবসময় ভাবতেছেন না। এখন অন্যান্য রাজনৈতিক দল ভারতের, তারা এটা পারছেন না, যদি ধরে নেই যে পারছেনই না, এই স্ট্র্যাটেজির কাছে তারা আসলে ধরাশায়ী হচ্ছেন। এখন পয়েন্ট হচ্ছে, তো এটা তো বিজেপির লাভ যেটা হচ্ছে সেটা বিজেপি আসলে গেইন করে নিতেছে, বিজেপি সেটা আদায় করে নিতেছে, অর্জন করতেছে। সেটা তো আর মানে অন্যদের দুর্বলতার ফল হোক বা যেটাই হোক। হ্যাঁ, এটাও ঠিক যে অন্যরা হয়তো এখনো পর্যন্ত সিনেমাকে অস্ত্র হিসেবে ব্যবহারের বিষয়টা যাইতে চান না, বা ওই জিনিসটাকে চিন্তা করতে চান না, বিনোদনের মাধ্যমে থাকুক। সব কিছুতে আসলে আপনি মানে ভাগাভাগিটা আনবেন কিনা, এটাও একটা পয়েন্ট। এখন হলিউডের ক্ষেত্রে একটা সুবিধা হয় কি, হলিউডের ডিরেক্টররা কিছু কিছু ক্ষেত্রে কিছু বাউন্ডারি মেনে চলেন। একটা বাউন্ডারিতে গিয়ে হচ্ছে আবার আটকে যান, ওটার পরে আর যান না। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আসলে আদিত্য ধর সেই বাউন্ডারিটা আর মানেন নাই। তো সেইটা পুরোপুরি আসলে এক ধরনের মনে হচ্ছে যে একটা আমি রাজনৈতিক দলের বানানো এক ধরনের তথ্যচিত্র দেখতেছি। সেটা কিছু কিছু হচ্ছে ফিকশন, কিছু কিছু হচ্ছে ফ্যাক্টস। এখন এটার ভাগে ভাগে ডকু ফিকশনের মতো করে, এটার মাঝখানে আবার বাংলাদেশ প্রসঙ্গ আসছে, এবং সেই বাংলাদেশ প্রসঙ্গে খুব অদ্ভুতভাবেই, মানে অদ্ভুত না, এটা আসলে এখন নর্মাল হয়ে গেছে যে বলিউড কোনো বাংলাদেশের মুক্তিযুদ্ধের কোনো টপিক থাকবে বলিউডের কোনো সিনেমায়, আর বলিউড হচ্ছে মুক্তিযুদ্ধের কথাটা পুরোপুরি ওমিট করে যাবে, এটা একদম রুলস হয়ে গেছে এখন। তো এখানেও এটাই হয়েছে, এটা 71-এর যুদ্ধ আসলে ভারত পাকিস্তানের যুদ্ধ, এখানে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বা কোনো জায়গা আসলে নাই, এখানে ঝগড়াটা হইতেছে ভারত পাকিস্তানের মধ্যেই। তো এইভাবেই আসলে পুরো এজেন্ডাটা সাজানো, যে এজেন্ডাটা আসলে কোনো একটা নির্দিষ্ট পলিটিক্যাল পার্টি বা পলিটিক্যাল বিলিফ কে সাপোর্ট করে, এবং ওই পলিটিক্যাল বিলিফটারে আরও শক্তিশালী করার জন্যই মূলত হচ্ছে এই ন্যারেটিভগুলো আমার তৈরি করতে হয়, যেটা আসলে খুব সফট ডোপিং। আমি আপনার সাধারণ একজন মানুষের মাঝখানে মাথায় ঢুকাই দিলাম যে চা খাইতে খাইতে পরে বলবে, আরে না, ওই জায়গায় ওই জিনিসটা হয়েছিল, তুই জানোস ওটা ওই জিনিস হয়েছিল, সিনেমা থেকে ইতিহাস এটা দেখছে, এটা বানাইছে সিনেমার মধ্যে, এটা ছাড়া আর কোনো কিছু হইতেই পারে না। উনি কি না জেনে বানাইছে? না জেনে তো বানাইতে পারে না। এটা আমার মনে হয় যে অনেক ক্ষেত্রেই আমাদের যেই আমি যদি বলি যে একটা বড় অংশকে আমরা দেখি, বাংলাদেশের ক্ষেত্রে আমরা দেখি যে সোশ্যাল প্ল্যাটফর্মে যে ভাষ্যগুলা আসে, সেই ভাষ্যগুলা ধরা যাক সেটা আমি হয়তো একটা ভাষ্য দিলাম, সেটাকেই হচ্ছে যদি কোনোভাবে আমার একটা সামাজিক অবস্থান থাকে, হ্যাঁ, সেই ভাষ্যটাকে ধরে নেয় যে উনি যে ইতিহাসটি বলেছেন সেটাই সত্য, হ্যাঁ, সেটাই হচ্ছে একেবারে মানে তর্কাতীত একটা সত্য তিনি বলে গেছেন অনুসারীরা, এবং বিপরীত পক্ষ স্বাভাবিকভাবেই বলবে যে উনি পুরোপুরি অসত্য বলেছেন, এটা
ঠিক আছে। কিন্তু এই ট্রেন্ডটা খুব মনে হয় পপুলার যে আসলে আমি একটু ঘেঁটে দেখব না যে হুম, ইতিহাসে হুম, আসলে কি ছিল, হুম, জিনিসটা আসলে কোন জায়গায় ডিপিক্ট হয়েছে, কতটুকু ডোপিং আছে, কি আছে না আছে সেটা না দেখে আচ্ছা যেহেতু ওনার সোশ্যাল একটা হুম, পজিশন আছে এবং যেহেতু আমি কিছুটা তার দিকে নত, হুম, হুম, সেহেতু উনিই সত্যবাদী। মানে ট্রুথের এই আহ, ভয়াবহ একটা ঘটনা আমরা দেখছি সোশ্যাল হুম, মিডিয়ার কল্যাণে এবং এই জায়গাটাতে সেটাকেই কোনোভাবে আহ, সিনেমার জগতে বা ফিল্মের ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে কিনা, বা হুম, আপনি যেটা বললেন আর কি যে সিনেমার মধ্যে কোথায় ডোপিং করা হচ্ছে, শেষে হচ্ছে চা খেতে খেতে যেহেতু সিনেমা আমি দেখে হুম, ফেলেছি, হুম, হ্যাঁ আরে হুম, এটা এটা উম, সঞ্জয় দত্ত এটা বলেছেন বা সাপোজ হুম, হুম, অমুক এটা বলেছেন, সে তো খুবই দেশপ্রেমিক, তার উপস্থাপনটাই ওইভাবে হয়েছে, সুতরাং তিনি মিথ্যা বলেননি। হুম, হুম, হ্যাঁ, হুম। তো এই যে জায়গাটা, এই সোশ্যাল প্ল্যাটফর্মের এই যে প্রবণতা, এটাই কি আসলে সিনেমার ল্যাঙ্গুয়েজের জায়গায় বা প্রোপাগান্ডার জায়গায় কোনো তফাৎ ঘটিয়ে দিচ্ছে? এই জায়গায় যেটা সোশ্যাল প্ল্যাটফর্মে এখন তো আসলে যে কন্ডিশন হইছে, মানে আপনি এই সাবকন্টেন্ট ধরলেই বুঝবেন যে এটা আসলে একটা স্ট্যাটাস দেওয়া মানেই সেটা সত্য। হুম, সেটার ভিতরে আর কি আছে না আছে সেটা আসলে কেউ দেখতে চাচ্ছে না। হ্যাঁ? এখন সিনেমার বিষয়টাও বা সেটার রিসার্চও যদি ওই স্ট্যাটাস ধরে ধরেই হইতে থাকে, তাহলে আসলে দিন শেষে এই ধরনের সিনেমাই আমরা দেখতে থাকবো। হুম, এর বাইরে আসলে খুব ভালো কোনো কিছু আসার সম্ভাবনা কম। হুম, এখন বিষয় হচ্ছে যে দর্শক গ্রহণ করছে কিনা? হুম, দর্শক গ্রহণ করছে, সেটা তো আপনি বক্স অফিস দেখলেই বুঝতেছেন। হুম, তার মানে দর্শককে আসলে আ আফিমটা খাওয়ানো গেছে। এখন বিষয় হচ্ছে আপনি এটার নেশাটা কতটুক চড়াবেন? হুম। সেটার উপরে ডিপেন্ড করবে অনেক কিছুই। সেটা নির্বাচনের ফল হইতে পারে, সেটা আমি সামাজিক এটার মিথস্ক্রিয়তার ফল হুম, হইতে পারে, অনেক কিছু। মানে মিথস্ক্রিয়তাটা কিরকম হবে, মিথস্ক্রিয়া কতটুক হবে, সেইটার আমাদের সোসাইটি চেঞ্জ কতটুক আসবে, অনেক কিছু এটার মধ্যে কানেক্টেড হয়ে যাবে। আমি একদম শেষ দিকে শেষ একটা প্রশ্ন, নির্বাচনের প্রসঙ্গটা বারবারই ঘুরে আসছে যে যেহেতু এপ্রিলের থেকে মে হুম। পর্যন্ত এই পিরিয়ডটাতে ইলেকশনগুলো ৫টা রাজ্যে। ইলেকশনের উপরে এই সিনেমার প্রভাব আসলে কেমন পড়তে পারে? আপনি বিভিন্ন সময় বলেছেন, কিন্তু আমি যদি এক কথায় জানতে চাই যে কতটুকু গেইন আসলে শেষ পর্যন্ত বিজেপি করতে পারবে? এখনো পর্যন্ত বিজেপি এই ধরনের স্ট্র্যাটেজি যতবার নিয়েছে, কোনোবারই ফেল করে নাই। ওকে। ঠিক আছে? এখন বিষয় হচ্ছে যে এটা রাজ্যসভার নির্বাচন। যে কারণে আসলে ২ টা সিনেমা পরপর মুক্তি দিতে হইল। কারণ ওই ৫ টা রাজ্যে আসলে বিজেপির অবস্থা একটু বেশি খারাপ। হুম, স্ট্রং হোল্ড নাই। এখন ২ সিনেমার প্রভাব মানে আপনি ডবল ডোজ কুইনাইন দিছেন। হুম, এখন সেইটার ইমপ্যাক্ট আসলে কতটুক হবে? ম্যালেরিয়া কমবে কিনা? হুম, সেটা তো সেটার জন্য সময় লাগবে, দেখতে হবে, বুঝতে হবে। তবে একটা বিষয় ঠিক যে এই ধরনের ইলেকশনের আগে যেসব সিনেমার আ আ মুক্তি দেওয়া হয় এবং যেসব সিনেমার বিরুদ্ধে আসলে এই প্রোপাগান্ডা চালানোর অভিযোগটা আছে, সেই স্ট্র্যাটেজিতে কখনো বিজেপি ব্যর্থ পুরোপুরি হয় ফেল নাই। করে নাই। ওইভাবেও কখনো ব্যর্থ হয় নাই। এমনকি সেন্ট্রাল গভর্নমেন্ট তো সে গঠন করতে পারছে বিজেপি। কোনো হুম, প্রবলেম হয় নাই। হুম, মানে আপনার ভিতরে দেশপ্রেম বা জাতীয়তাবোধকে উস্কে দিয়ে হচ্ছে ভোটের মাঠে যে সুবিধা নেওয়াটা, সেটা বিজেপি কিন্তু করে আ আ দেখাইছে খুব ভালোমতো। হুম। এবং এই জায়গায় আসলে বিজেপিকে কেউ টেক্কাও দিতে পারে নাই এখনো পর্যন্ত। ধন্যবাদ অর্ণব সান্যাল। আমরা এই যে আ সিনেমা নিয়ে আলাপ করলাম, সিনেমার সাথে রাজনীতি মিশে গেল, রাজনীতি, সোসাইটি নানা ধরনের বিষয় এলো। কথা বলছিলাম 'ধুরন্ধর' সিনেমা নিয়ে। তো 'ধুরন্ধর' কতটা প্রোপাগান্ডা সিনেমা বা কতটা হচ্ছে সিনেমা, কতটা ডকু ফিকশন, এটা নিয়ে নানা ধরনের আলোচনা সমালোচনা আছে, সেটার অনেকখানি আপনারা শুনলেন। এবং এই যে এই সময়কার যে রাজনৈতিক সিনেমা বলি, রাজনৈতিকের চাইতেও প্রোপাগান্ডা সিনেমা যদি আরও বেশিভাবে বলি, আমরা দেখেছি যে বিশেষত যেই জাতীয়তাবাদী, সেটা যেই অর্থেই, ভূখণ্ড অর্থে জাতীয়তাবাদী, ধর্ম অর্থে জাতীয়তাবাদী বা যেই অর্থেই আমরা ধরি না কেন, জাতীয়তাবাদী যেই রাজনীতি বা পরিচয়বাদী যে রাজনীতি, সেই পরিচয়বাদী রাজনীতি অনুসারীরা বা তাদের যেই সংগঠন, সেটার তরফ থেকে এ ধরনের ওয়েল আর্টিকুলেটেড বা খুব সুন্দরভাবে নিপুণভাবে তৈরি করা তথ্যচিত্র, চলচ্চিত্র বা
নানা আঙ্গিকের যে কন্টেন্ট সেটা আমরা দেখতে পাই। বিপরীত ঘরানাটা আসলেই অনুপস্থিত। হয়তো সেটা অর্ণব সান্যাল যেটা বললেন, হয়তো সেটা যে বিপরীত ঘরানায় যারা আছে, প্রগতির দিকে আছে, উদারবাদী জায়গায় আছে, তারা হয়তো মনে করছে যে এই সিনেমার জায়গাটাতে আমাদের ছাড়টা দেওয়া উচিত। সেই জায়গাটাতে হয়তো এটা বিনোদন বা ফিকশনের দুনিয়া হিসেবেই থেকে যাওয়া উচিত বা একটা প্রফেশনাল জায়গা হিসেবেই থেকে যাওয়া উচিত। সেটা আসলে খুব বেশি রাজনৈতিক বা প্রোপাগান্ডার জায়গায় ব্যবহার করা উচিত নয়। এই ডিলেমা সম্ভবত কাজ করছে, তিনি এটা বললেন। আপনারা আসলে কি বলছেন? আপনারা আপনাদের মতামত জানান চর্চার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের কমেন্ট বক্সে।